সংবিধান বাতিল করে দেয় তাহলে এই সরকার তো ইনভ্যালিড হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। যে আগে এই সরকারের ফরমেশনটা ঠিক করতে হবে, দেন এই সরকার কি আসলে বিপ্লবী সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার নাকি জাতীয় সরকার। যদি এই সরকার অন্তর্বর্তীকালীন করেন তাহলে তো এই সংবিধান বাতিল করার কোনো সুযোগ নেই। আর যদি আপনারা ঘোষণা দেন যে এই সরকার বিপ্লবী সরকার তাহলে ফেলে দেন। কিন্তু এই সরকার তো আপনারাই বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, আর এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের আন্ডারে শপথ নিয়েছেন। তাহলে আপনি যদি শপথ নেওয়া একটা সরকারকে মনে করেন, মানে নতুন করে নতুন নামে সংজ্ঞায়িত না করবেন বা না করতে চান, তাহলে তো সংবিধান ফেলে দিতে পারবেন না। আপনি ঘোষণা দেন আজকেই যে আমরা বিপ্লবী সরকার, এক সেকেন্ডও এই সংবিধানকে আমরা চাই না, ফেলে দেন। এই সংবিধান আমরা চাই না, এটা একবারে একটা ফ্যাসিস্ট সংবিধান, আমরা নতুন সংবিধান চাই। কিন্তু আপনি সেই সংবিধানের আন্ডারে সরকারকে শপথ নেওয়াবেন, সরকারকে রাখবেন, আর বলবেন আমরা এই সংবিধান চাই না। এটা তো হতে পারে, এটা তো ভাই একবারে মুখোমুখি একটা অবস্থান, কন্ট্রোভার্সি একটা অবস্থা। আপনি নুরুল হক নূরের গণ অধিকারের মুখপাত্র হয়েছেন, দায়িত্ব পাওয়ার পর অনুভূতি কি? দায়িত্ব তো গতকালকে আমাদের এই কমিটি, ঐক্যবদ্ধ কমিটিটা প্রকাশ হয়েছে, তখন কাজ শুরু করি নাই আনুষ্ঠানিকভাবে। হয়তো আগামীকাল থেকে আমি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করব। এখানে অনুভূতি বলতে আমরা চাই যে তরুণরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে। আসলে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে এই 54 বছরে তরুণরা ঐক্যবদ্ধ হোক, তরুণরা ইউনাইটেড থাকুক, এটা কোনো রাজনৈতিক দল চায় না। বিশেষ করে যারা ক্ষমতায় ছিল অতীতে বা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে, এই রাজনৈতিক দলগুলো সবসময় এই তরুণদের একটা ফ্র্যাকশনের মধ্যে রেখেছে, তরুণদেরকে বিভাজিত করে রেখেছে। কারণ এরা জানে যে তরুণরা ইউনাইটেড হলে, ঐক্যবদ্ধ হলে তারা তাদের যে লুটপাটের রাজনীতি, তাদের যে মানে আপনার কি বলে আগ্রাসী রাজনীতি, এটা বাস্তবায়ন করতে পারবে না তরুণদেরকে দিয়ে। এই জন্য তারা তরুণদেরকে পরিকল্পিতভাবে ফ্র্যাকশনের মধ্যে, ডিভাইডেশনের মধ্যে রেখে তারা তাদের অশুভ রাজনৈতিক স্বার্থ কিন্তু এতদিন হাসিল করেছে। তো এই জায়গা থেকে আমরা তো জানি এই তরুণরা যত ফ্র্যাকশনে থাকবে ওরা অত ভালো থাকবে, তত তারা এই তরুণদেরকে ব্যবহার করতে পারবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে। ক্ষমতায় যাওয়ার মানে আপনার সিঁড়ি হিসাবে তারা এদেরকে ব্যবহার করে, তারা নানাভাবে এদেরকে আপনার মানে ব্যবহার করবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই বিষয়টি এই তরুণরা এখন বুঝতে পেরেছে, তরুণরা জানে, তরুণরা এখন আপনার কি বলে আপডেট ওয়ার্ল্ডের তরুণ। সুতরাং এই আধুনিক যুগের তরুণদেরকে মানে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে কেউ ব্যবহার করতে চাইলে এই তরুণরা কিন্তু সেদিকে যাবে না। তরুণরা অনেক সচেতন, অনেক সচেতন এরা। তো সেই জায়গা থেকে এই তরুণরা মনে করে যে আমাদেরকে এখন ইউনাইটেড হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য। তাই আমরা মনে করি এই তারুণ্যের যে শক্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, আমরা এখন এই ছড়িয়ে ছিটিয়ে থাকা তারুণ্যের শক্তিগুলোকে ইউনাইটেড করার উদ্যোগ নিয়েছি, এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। আমরা যদি ইউনাইটেড হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, আমি বিশ্বাস করি তরুণদের এই অগ্রযাত্রা আগামীর বাংলাদেশ বিনির্মাণে খুব সহজ হবে এবং নতুন বাংলাদেশকে এই তরুণরাই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আপনারা কেন সংবিধান বাতিল চান না? কেন ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? না, সংবিধান বাতিল চাই না এটা আসলে ঠিক না। আমরা আসলে এই সংবিধান বাতিল চাই। গতদিন নুরুল হক নূর একটা বক্তব্য দিয়েছেন যে সংবিধান আসলে বাতিল না করে সংস্কার করাটা দরকার। তিনি বলার কারণ এটাই যে এই সরকার অলরেডি এই সংবিধানের আন্ডারে ওথ নিয়েছেন, মানে শপথ নিয়েছেন। এখন যদি এই সংবিধান বাতিল করে দেয় তাহলে এই সরকার তো ইনভ্যালিড হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। তো সে বক্তব্যটা যেভাবে দিয়েছে, আমি নিজেও ছিলাম ওই প্রেস কনফারেন্সে, সে বলেছে যে আগে এই সরকারের ফরমেশনটা ঠিক করতে হবে, দেন এই সরকার কি আসলে বিপ্লবী সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার নাকি জাতীয় সরকার। যদি এই সরকার অন্তর্বর্তীকালীন করেন তাহলে তো এই সংবিধান বাতিল করার কোনো সুযোগ নেই। আর যদি আপনারা ঘোষণা দেন যে এই সরকার বিপ্লবী সরকার তাহলে ফেলে দেন। কিন্তু এই সরকার তো আপনারাই বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, আর এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের আন্ডারে শপথ নিয়েছেন। তাহলে আপনি যদি শপথ নেওয়া একটা সরকারকে মনে করেন, মানে নতুন করে নতুন নামে সংজ্ঞায়িত না করবেন বা না করতে চান, তাহলে তো সংবিধান ফেলে দিতে পারবেন না। আর যদি সংবিধান ফেলে দিতে চান তার আগে এই সরকারের ফরমেশনটা কী, এই সরকারের নামটা কী, কোন সংজ্ঞায় এই সরকার, সেটা ঠিক করতে হবে। আপনি ঘোষণা দেন আজকেই যে আমরা বিপ্লবী সরকার, এক সেকেন্ডও এই সংবিধানকে আমরা চাই না, ফেলে দেন। এই সংবিধান আমরা চাই না, এটা একবারে একটা ফ্যাসিস্ট সংবিধান, আমরা নতুন সংবিধান চাই। কিন্তু আপনি সেই সংবিধানের আন্ডারে সরকারকে শপথ নেওয়াবেন, সরকারকে রাখবেন, আর বলবেন আমরা এই সংবিধান চাই না। এটা তো হতে পারে, এটা তো ভাই একবারে মুখোমুখি একটা অবস্থান, কন্ট্রোভার্সি একটা অবস্থা। এই জন্য আমরা বলেছি সরকার ঘোষণা দিক আমরা বিপ্লবী সরকার, সাথে সাথে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেন, আমরা স্যালুট জানাবো, ধন্যবাদ জানাবো এই সরকারকে। সুতরাং এই বিষয়টার সমাধান না করে
আপনি যদি সংবিধান ফেলে দেবো, ছুড়ে দেবো, এগুলো বলেন, এগুলো আসলে একটা রাজনৈতিক বক্তব্য আমি মনে করি। আমরা সংবিধান চাই না। আমরা শাহাবুদ্দিন চপ্পুর পদ থেকে দাবি করেছি, সবার বেশি আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কথা বলেছি এই বিষয়ে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে একবারই ছাত্রদের সাথে বলেন কি, এটা আমরা অনেস্টির জায়গা থেকে, বাংলাদেশের জায়গা থেকে আমরা সবসময় এই জিনিসগুলোর একটা শক্ত অবস্থানের পক্ষে। 17 বছর বয়সীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? 17 বছরে ভোটার তালিকা বা ভোটার করার যে একটা প্রক্রিয়া বা চিন্তা সরকার, এটা আমি মনে করি ঠিক নয়। 17 বছর আসলে মানে কি বলবো, 18, 17 একই তো বিষয়। 18 বছরেও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই মানে অতটা হয় না, বোধ শক্তি জাগ্রত যেটাকে বলা হয়, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমরা মনে করি 18টাই পারফেক্ট, এটাকে নিচে নামানোটা বোধ হয় ঠিক হবে না। আবার আমরা এটাও শুনছি যে ওই নির্বাচন করার ক্ষেত্রে 25 বছরের চাইতে ওটাকে 21 বছরে করার একটা পরিকল্পনা এদের আছে। ওই প্রধানমন্ত্রী সম্ভবত এরকম শুনলাম, প্রধানমন্ত্রীর বয়স তো এখন 25 বছর, সেটাকে বোধহয় 21 বছরে আনার এরকম একটা প্ল্যান। এগুলো আমি মনে করি আসলে খুব একটা ঠিক হচ্ছে না। তার থেকে এদের উচিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কিভাবে করা যায় এবং এটাকে একটা এমন শক্তিশালী কাঠামোর মধ্যে নিয়ে আসা যায় যাতে কেউ বিনা ভোটের মাধ্যমে এমপি হতে না পারে, যাতে একের ভোট আরেকজন দিতে না পারে। এই বিষয়গুলোকে আমরা কিভাবে শক্তভাবে একটা কাঠামোর মধ্যে আনতে পারি, যাতে মরা মানুষ ওই 10 বছর আগে মারা গেছে সে এসে ভোট দিতে না পারে, যাতে ভোট চুরি না করতে পারে। এই বিষয়গুলো যদি আমরা একটা সুন্দর কাঠামোর মধ্যে আনতে পারি, তাহলে আমি মনে করি একবারেই বাংলাদেশ একটা সুন্দর কাঠামোর মধ্যে একটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাবে। এগুলো না করে তারা আসলে এই ভোটারদের বয়স কমানো বাড়ানো, প্রধানমন্ত্রীর বয়স 25 হবে না 21 হবে, এগুলো তো আসলে ম্যাটার না। এগুলো নিয়ে কারো কোনো বিতর্ক আছে? কেউ একটা বিষয় বলেছে যে না, প্রধানমন্ত্রী হওয়ার বয়স 25 কেন, এটা 24 করা লাগবে বা 30 করা লাগবে? আজ পর্যন্ত আমি শুনলাম না এটা নিয়ে কেউ বিতর্ক করেছে। এগুলো তো বিতর্কিত বিষয় না। বিতর্কের বিষয় কোনটা? নির্বাচনী কাঠামো। একজনের ভোট আরেকজন দিয়ে দেয়, মানুষ ভোট দিতে পারে না, মৃত মানুষ ভোট দেয়। এই বিষয়গুলো ঠিক করেন। আসল বিষয়গুলো ঠিক না করে যদি এই বিষয়গুলো নিয়ে তারা নাড়াচাড়া দেয়, তাহলে মনে করতে হবে যে না, তারা আসলে বোধহয় অশুভ চিন্তা নিয়ে কাজ করছে। তারা এই বিষয়গুলো নিয়ে কেন কাজ করবে ভাই? 18 বছর মানুষ একজন ভোটার হবে, এটা তো নিয়ে কেউ বিতর্ক করে না যে না 18 বছর হবে না, এটা 17 বছর করেন। এটা সাবজেক্ট ম্যাটারে না, আমি মনে করি সাবজেক্ট ম্যাটার যেটা, সেটা নিয়ে কাজ করেন। সেটা নিয়ে তাদের কাজের কোনো অগ্রগতি আমরা দেখছি না, আগ্রহটাও দেখছি না। যে নির্বাচন ব্যবস্থা একবার শক্তিশালী একটা কাঠামোর মধ্যে আনতে হবে, যাতে কেউ একজনের ভোট আরেকজন দিতে না পারে। ভোট কেন্দ্রগুলো সুরক্ষিত থাকে, প্রত্যেকটা মানুষ নির্দ্বিধায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। এই বিষয়গুলো ঠিক করেন, তাহলেই মানুষ নির্দ্বিধায় গিয়ে ভোট দিবে, তাদের প্রার্থী তারা সিলেক্ট করবে, বাছাই করবে। এটা না করে এই ধরনের চিন্তা আমি মনে করি এই মুহূর্তে ঠিক না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন
এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।